কেন্দ্রের নির্দেশিকা আর তা নিয়ে ফের সংঘাতের পথে হাঁটল রাজ্য। জরুরি অবস্থার 50 বছর উপলক্ষে 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের কেন্দ্রের চিঠি আসা মাত্রই তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা আবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি এরই পাশাপাশি অবশ্যই আমাদের নজরে থাকবে রাজ্যে থমকে থাকা 100 দিনের কাজ চালুর জন্য একেবারে সময় বেঁধে কেন্দ্রকে নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট। এবং নজরে থাকবে আদালতের অনুমতিতে 1 সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মহেশতলায় গেলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানেও কেন, কিভাবে তৈরি হলো বিতর্ক, এই আলোচনায় আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতে আজকের বিষয়, 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ কেন্দ্রের, তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলছেন তাহলে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত, প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরে ধরে ইস্যু ধরে ধরে দীর্ঘ সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যকে নিশানা করেছেন তিনি। আদালতের নির্দেশ মেনে মহেশতলায় তাও বিক্ষোভ, সব ভিডিও করেছি কোর্টকে দেব, পাল্টা শুভেন্দু অধিকারী। ঠিক যেদিন বিক্ষোভ হয়েছিল, হিংসার ঘটনা ঘটেছিল, 1 সপ্তাহ পর শুভেন্দু অধিকারী গেলেন সেই হিংসা বিধ্বস্ত মহেশতলায়। গিরগিটি ট্যাবলো থেকে চোর স্লোগান, শুভেন্দুর মহেশতলায় ঢোকার মুখে তৃণমূলের বিক্ষোভ। প্রশ্নটা হচ্ছে এইখানে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বিক্ষোভের মুখে পড়তে হবে? কোর্টকে জানাবেন বলছেন বিরোধী দলনেতা। অনির্দিষ্টকাল বন্ধ নয়, রাজ্যে 1 আগস্ট থেকে শুরু করতে হবে 100 দিনের কাজ, স্পষ্ট নির্দেশ আজকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট একথাও বলছে যে প্রয়োজনে সব রকম শর্ত কিন্তু কেন্দ্র এক্ষেত্রে আরোপ করতে পারবে, তদন্ত চলবে। 100 দিনের দুর্নীতি তদন্ত চলবে, যে কোনো শর্ত আরোপের স্বাধীনতা আদালতের, কেন্দ্রকে দিয়েছে এই আদালত। কিন্তু শুরুতে আপনাদের যেটা দেখাতে চাইবো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং তিনি একটি চিঠিকে হাতিয়ার করছেন, যে চিঠি কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েছে, যেখানে সংবিধান হত্যা দিবস 25 তারিখে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি অবস্থার 50 বছর উপলক্ষে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, এই চিঠির তীব্র প্রতিবাদ তিনি জানাচ্ছেন এবং তিনি বলছেন যে সংবিধান হত্যা দিবস পালনে তার আপত্তি রয়েছে। এখন কি দেশে আদৌ গণতন্ত্র রয়েছে? ঠিক কিভাবে, কি ভাষায় কেন্দ্রকে এই চিঠির প্রেক্ষিতে, এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশানা করলেন, শুরুতেই দেখুন। আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসেছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে, কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। মার্ডার অফ our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything. আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে। আমি রাজশ্রী রাহির কাছে আসব। 3টে গুরুত্বপূর্ণ দিক, এই যখন সংবিধান হত্যা দিবস পালনের কেন্দ্রে চিঠিকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হচ্ছে রাজশ্রী, এইটা যেটা পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। 2 হচ্ছে গণতন্ত্রের পাঠ, প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, তাহলে প্রতিদিন একটা করে কেন গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে না? এবং আরেকটা দিনের কথা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, যেটা হচ্ছে 8ই নভেম্বর 2016। দর্শকেরা জানবেন যে রাত্রি 8টার সময় ডিমনিটাইজেশনের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। এইখানে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তাহলে 8ই নভেম্বর ব্ল্যাক মানি ডে কেন ঘোষণা করা হবে না? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। মহেশতলা থেকে, মোথাবাড়ি থেকে, মুর্শিদাবাদ থেকে, পঞ্চায়েত নির্বাচন থেকে কর্পোরেশন নির্বাচন, প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আরজি কর সব জায়গায় গণতন্ত্র হত্যা হচ্ছে, নিয়ে কোনো সমস্যা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমার্জেন্সিটা নিয়ে আপত্তি থাকবে তো? জয়প্রকাশ নারায়ণের বনেটে নাচা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমার্জেন্সি 25শে জুন নিয়ে আপত্তি থাকবে, কারণ তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী। সে আজও স্বীকার বলেছেন, আমি তখন কংগ্রেসে হ্যাঁ, ছিলাম। তাই জন্যই আপত্তি। অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই থেকে আরম্ভ করে কমিউনিস্ট পার্টির পি রাজন, বিজয়ন থেকে প্রত্যেকটা নেতাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল এই ইমার্জেন্সিতে 25শে জুন। এবং এই 25শে জুন ইমার্জেন্সির পরে 10ই অগাস্ট 1975 39th অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আনেন ফাঁকা পার্লামেন্ট ইন্দিরা গান্ধী, যেখানে এটা পাশ করানো হয় বিল যে জুডিশিয়ারি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নির্বাচনের কোনো প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে বিজেপি কথাগুলো বলছে তো, এই কথাগুলো শুনে ভারী অদ্ভুত লাগছে। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র যদি মনোরিটি হয়, যদি কনস্টিটিউশন মনোরিটি তুমি চাও, শুভ্র, সেই কনস্টিটিউশন মনোরিটি কি আদৌ ভারতবর্ষে আছে? আজও এই দেশে আছে? তুমি দেখো প্রত্যেকটা রাজ্যের গণতন্ত্র খর্ব করা হচ্ছে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যে অভিযোগগুলো যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে করছেন, বিজেপির তো এখানে অভিযোগ, প্রত্যেকটা অভিযোগ এই রাজ্যের ক্ষেত্রে সর্বতভাবে খাটে। এই রাজ্যের প্রত্যেকটা রাজ্যে দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, তুমি নির্বাচন প্রক্রিয়ায় দেখো, প্রত্যেকটা জায়গায় গিয়ে নির্বাচনের কথা বলছেন, এই রাজ্যের জন্য নির্বাচনে দাঁড়িয়ে ভারতবর্ষে যে কনস্টিটিউশনাল ফিগারে দাঁড়িয়ে নির্বাচনটা হয়, সরকার প্রতিষ্ঠা হয়, তারপরে মুখ বন্ধ খামে গিয়ে সেই গণতন্ত্রকে হত্যা করেছে এই সরকার, এই রাজ্য, এই দল। একটা সমবায় ভোট করতে হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে, সেইটা কি আদর্শ গণতন্ত্রের উদাহরণ বলে আপনার মনে হয়? আমি পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা বাদ দিচ্ছি, একটা ব্যাংকে সমবায় ব্যাংকের ভোটটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হচ্ছে, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। এইটাই আমি বলছি, এটা কি গণতন্ত্রের আদর্শ উদাহরণ বলে মনে হচ্ছে? না না, আপনি বলুন, 100 বার বলুন, পাশাপাশি এটাও বলতে হবে। 25শে জুন ইমার্জেন্সি হয়েছিল, হ্যাঁ কি না? আরে যে অবৈধভাবে তোমরা সরকার পেয়েছো, ইমার্জেন্সি হয়েছিল, কংগ্রেসের সঙ্গে এখন জোট হবে, কংগ্রেসের সঙ্গে জোট হবে, ও এটা রাজনীতি, কংগ্রেসের সঙ্গে জোট হবে, 25শে জুন বলতে পারবেন না, কথা বলে তোমাদের মুখে বলে না, বলতে পারবেন না, এখানে তোমাদের মুখে 25শে জুন বলতে পারবেন না, 25শে জুন ইমার্জেন্সি হয়েছিল, একই না, তোমরা 25শে জুন ইমার্জেন্সি হয়েছিল, একই না, একটা প্রশ্নের জবাব, রাজনৈতিক একটা প্রশ্নের জবাব। আমি বলছি, আমি দুজনকে থামালাম, বাকি দুজন অতিথি এখন আমার বলার জন্য রয়েছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। একটা বিষয় রবীন্দ্রনাথ বাবু, এটা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে অনেকে, সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের সমীকরণটা কোন দিকে যাচ্ছে। যে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস তো একটা সময় আসল কংগ্রেস আমরা বলে পর্যন্ত প্রচার করেছিল, আমি বলছি সেই তৃণমূল কংগ্রেস আজকে কার্যত সংবিধান হত্যা কথায় আপত্তি রয়েছে, এই কথা মুখ্যমন্ত্রী বলছেন। এই সংবিধান হত্যা যেটা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন হয়েছে, তার প্রতিবাদ করছেন। তার মানে কোথাও কংগ্রেসকে আক্রমণকারী তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে কংগ্রেসের হয়ে ব্যাট করছেন। দেখুন, আমার ধারণা তৃণমূল নেত্রী যতই ব্যাট করুন, কংগ্রেস এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যাবে না, তাহলে কংগ্রেসেরই বিশ্বাসযোগ্যতা 2026-এর আগে চলে যাবে। কিন্তু সে প্রশ্ন থাক, এটা ঘটনা যে আমি সেই সময়ে আমি যথেষ্ট মানে শিশু, মানে কিশোর অবস্থায় আছি, সুতরাং সেই সব দিনগুলো তো আমার 75 সালের মনে আছে। 14 বছরের একটা ছেলের কাছে কীরকম মনে হতে পারে যে কালো দিন ছিল, একদমই কালো দিন। এবং যেভাবে গোটা 42তম সংবিধান সংশোধন করে সংবিধানকে একবারে শেষ করে দেওয়া হয়েছিল, সেটা নিঃসন্দেহে কালো দিন। আর এটা যদি পালন করা হয়, নিঃসন্দেহে বিজেপি সরকারেরও এই একই ঘটনা অনেক কিছু জায়গা আছে যেগুলো সমালোচনার যোগ্য। কিন্তু পশ্চিমবঙ্গে ধরুন, এই যে একটা লোক, যে ব্যবসায়ী আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ জানালেন, সে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছিল যে ওই দোকানঘর পুড়িয়ে দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে বা এই জাতীয় কিছু বলেছিল, তাকে নাকি থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে প্রডিউস করেনি কোর্টে। এই অভিযোগ আজকে সর্বসমক্ষে তৃণমূল শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা করলেন। এই রকম ঘটনা ভুরি ভুরি, শিলাদিত্য একজন চাষি, তাকে কিভাবে কি করা হয়েছিল সব আমার মনে আছে। সুতরাং পশ্চিমবঙ্গে যে প্রতি মুহূর্তে, এই তো কদিন আগে অনুব্রত মণ্ডল কি করলেন এবং তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব ভালো? সংবিধান সুন্দরভাবে পালিত হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে বলতে হবে না? ভুলে যেতে হবে, উন্নয়নকে ভুলে যেতে হবে, ভারতবর্ষে দাঁড়িয়ে যেভাবে প্রতিটা উত্তরপ্রদেশ, মণিপুর বা মণিপুরের যা হয়েছে, ওখানে তো আপনাদের
চাইছেন কেন? পশ্চিমবঙ্গে সরকার আছে সেটা আমি মাথা কাটাবো। যেদিন তৈরি করবেন সরকার সেদিন মাথা কাটাবেন। ইন্দিরা গান্ধীর প্রতি এত প্রেম কেন? আজকে কংগ্রেসের প্রতি এত প্রেম কেন? কংগ্রেসের প্রতি প্রেম কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ঘটনা সাজানো আমি বলছি, একদিকে হচ্ছে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ কেন্দ্রের, অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন পাল্টা আক্রমণ শানাতে গিয়ে। এইবার আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। একেবারে আদালতের নির্দেশে মহেশতলায় তিনি গিয়েছিলেন। এবার মহেশতলায় তিনি যখন ঢুকছেন তখন তাকে টার্গেট করে যেভাবে ট্যাবলো, একেবারে গিরগিটি ছবি লাগানো ট্যাবলো ব্যবহার করা হলো এবং চোর স্লোগান যেভাবে উড়ে এলো, আমি একবার ছবিটা দেখাবো। তারপরে নিঃসন্দেহে এইখানে কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে যে এটা কি গণতন্ত্রের আদর্শ উদাহরণ? ছবিটা একবার দেখুন। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। উদ্দেশ্য করে বলছেন শুভেন্দু অধিকারী, শিশির বাবুর ছেলে চোর, শিশির বাবুর ছেলে চোর। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নানান স্লোগান এখানে উঠছে এবং আমরা থানা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মাইক হাতে করে সেখানে কিন্তু এই মুহূর্তে এখানে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বা তাকে উদ্দেশ্য করে এই গালিগালাজ এখানে কিন্তু এই ধরনের কথা বলা হচ্ছে। চোর, শিশির বাবুর ছেলে চোর, 1 নম্বরের চোর। মেদিনীপুরে অশান্তি করে লাইট বন্ধ করে ভোটে জিতেছে, লাইট বন্ধ করে ভোটে জিতেছে। আজ পর্যন্ত ওর ক্ষমতা আছে? ওকে মমতা ব্যানার্জি এনেছে, ও মমতা ব্যানার্জিকে আনিনি। ওর পা ধরতে হবে। মেদিনীপুরে কিছু করতে পারেনি, সে মহিলা কি করবে? মেদিনীপুরে কিছু করতে পারেছে ভাইয়া? দেখা যাচ্ছে বেশ কিছু কিন্তু ট্যাবলো এখান থেকে যাচ্ছে, সেখানে রয়েছে আমি হলাম গিরগিটি, অর্থাৎ এই ধরনের কিছু কিন্তু দেখা যাচ্ছে ট্যাবলো এখান থেকে যাচ্ছে। ফলত প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এখানে শুভেন্দু অধিকারী আসে এবং এখানে পুলিশ পোস্টিংও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে যেভাবে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে স্লোগান দেওয়া হচ্ছে কিংবা এই যে গিরগিটির নামক যে পোস্টার দেওয়া হচ্ছে, এইগুলো উঠছে কি করে, এই প্রশ্নও কিন্তু উঠছে। দেখা যাচ্ছে আমি হলাম গিরগিটি, এই ধরনের কিন্তু ট্যাবলো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। সেখানে কিন্তু মাইক একেবারে সেখানে বেঁধে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মহেশতলা। এটা 163 ধারা। 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। দেখুন, শুধুমাত্র কয়েকজন তৃণমূল কর্মী মিলে বিক্ষোভ দেখিয়েছেন এমনটা নয়, যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে। গাড়ি, তাতে একাধিক লাউডস্পিকার লাগানো, ট্যাবলো লাগানো এবং এরকম গাড়ি এক নয় একাধিক। এইখানে প্রশ্ন তুলছে বিজেপি যে এখানেও চারধারে একটা পুলিশ কর্মীকে কেন দেখা গেল না? ঠিক 1 সপ্তাহ আগে হিংসা বিধ্বস্ত এই মহেশতলা যখন কার্যত পরপর ঢিল ছোড়া হচ্ছে, পুলিশ রক্তাক্ত হচ্ছে, তখন পুলিশের সক্রিয়তা দীর্ঘ সময় দেখা যায়নি। কার্যত সেই ছবিরই পুনরাবৃত্তি কি আজকে শুভেন্দু অধিকারীর মহেশতলা যাত্রাকে কেন্দ্র করে হলো না? সরাসরি মধুজা সেন রায়। আমার প্রথম কথা হচ্ছে এই যে আমরা দেখলাম যে এমার্জেন্সি নিয়ে 25শে জুন একটা সার্কুলার এসছে,
আমার প্রথম কথা হচ্ছে ওটা তো হয়েছিল ডিক্লেয়ার্ড এমার্জেন্সি, কিন্তু আমাদের এখানে এখন বর্তমানে ভারতবর্ষে যেটা চলছে সেটা হলো আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, এবং সেদিন দাঁড়িয়ে এই এমার্জেন্সির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আজকে দাঁড়িয়ে যখন আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে, যখন আমরা দেখতে পাচ্ছি নোটবন্দি থেকে শুরু করে একের পর এক ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিরোধী নেতাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই সময়টাতে দাঁড়িয়েও আমরা এটার বিরুদ্ধে লড়ছি। এবং আমার এখানে কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এমার্জেন্সি মানে গণতন্ত্র হত্যা, নো ডাউট, কিন্তু মমতা ব্যানার্জি যখন বলছে এই কথা, যখন মমতা ব্যানার্জি বলেছিলেন ডিক্লেয়ার্ড এমার্জেন্সি পশ্চিমবঙ্গে 28,000 পলিটিক্যাল মার্ডারস হয়েছে 1977 থেকে 1997 বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আমি বলছি কোথাও আজকে রাজনীতিটা এই অংশে যেমন মোদি বনাম মমতা হচ্ছে, কোথাও কি রাজনীতিটা সচেতন ভাবে মোদি বনাম অমিত শাহ করার চেষ্টা করা হলো। আর এবার আপনাদের সামনে রাখবো কলকাতা হাইকোর্ট আজকে স্পষ্ট নির্দেশে জানিয়েছে যে 100 দিনের কাজ সেটা শুরু করতে হবে, 1 আগস্ট থেকে শুরু করতে হবে। শুধু তাই নয়, কোনো প্রকল্প অনির্দিষ্টকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, স্পষ্ট নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি একথাও মহামান্য প্রধান বিচারপতি বলছেন, দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। শুধু পশ্চিমবঙ্গের জন্য, এই রাজ্যের জন্য শুধু বিশেষ শর্ত কেন্দ্র আরোপ করতে পারবে, এই কথা বলছে কেন্দ্র। কিন্তু পাশাপাশি 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করবার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি এইখানে দেখাতে চাইবো এই নিয়ে রাজনৈতিক দলগুলোর কি বক্তব্য, একদিকে শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে কুণাল ঘোষ কে কি বলছেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সামনে আসার পর। দেখুন, এই যে কেন্দ্রের বৈষম্য ছিল, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 3,700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন। যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। এবার এই রায় আর কি রয়েছে, কি ক্লজ রয়েছে, কি নির্দেশ রয়েছে, এগুলো রাজ্য সরকার তারা খতিয়ে দেখে জানাবেন। আমাদের শুধু একটাই বক্তব্য, যেন দেশে এই বৈষম্য না হয়, রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখে রাজ্য সরকার এর বিস্তারিত জানাবেন। দারুণ অর্ডার, টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে, ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে, হয়তো আমাদের ডিমান্ড, স্কিম বন্ধের তো ডিমান্ড নেই, চোর ধরো জেল ভরো। একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, খেয়াল করবেন এই রায়কে কিন্তু একদিকে বিজেপি স্বাগত জানাচ্ছে, তৃণমূলও স্বাগত জানাচ্ছে, দুটো সম্পূর্ণ আলাদা প্রেক্ষিতে। কিন্তু আমি এখানে রাজশ্রী লাহিড়ীর কাছে এই কারণে আসতে চাইবো, তৃণমূলের দাবি অনুযায়ী 2021 ডিসেম্বর থেকে এই 100 দিনের প্রকল্পে টাকাটা বন্ধ রয়েছে, প্রায় 7,000 কোটি টাকা। আজকে মুখ্যমন্ত্রী বলছেন পুরো বকেয়াটা দিতে হবে। হাইকোর্ট কি অর্ডার দিয়েছে? হাইকোর্ট অর্ডার দিয়েছে নো রেট্রোস্পেক্টিভ পেমেন্টস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নীতি হয়েছে, এটা হাইকোর্ট স্বীকার করে নিয়েছে, এবং যে চুরির টাকার যে কথা বলছে সেটা বলেনি। বলেছেন 1 আগস্ট থেকে আপনারা শুরু করুন এবং সেন্টার সম্পূর্ণ রকমভাবে কন্ট্রোলে দেখরেখ করবে, এবং আগামী দিনে হয়তো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হবে, কোনো মাধ্যম হবে না, এবং যা টাকা এই চুরির স্ক্যামের যে টাকা উদ্ধার হবে সেটা একটা কনসলিডেটেড ফান্ডসে কেন্দ্রের কাছে গিয়ে পৌঁছে যাবে। কোনো রাজ্য সরকারের তৃণমূলের পার্টি অফিসে পৌঁছাবে না, ক্যাডারদের কাছে পৌঁছাবে না, তাদের 5তলা বাড়ি আর স্করপিও গাড়ি তৈরি কেনার জন্য। কিন্তু আমি রাহুলদার কাছে এই কারণে আসতে যাবো, সেই যোগ্য এবং অযোগ্য আলাদা করা, যেমনটা 26,000-এর ক্ষেত্রে ছিল, অর্থাৎ কারা দুর্নীতিগ্রস্ত এবং কারা দুর্নীতি না করে পরিশ্রমের বিনিময়ে টাকাটা পাচ্ছেন সেইটা আলাদা করতে হবে। অর্থাৎ সেই দুর্নীতি তদন্ত সেইটা কিন্তু কেন্দ্র পুরো মাত্রায় করবে, অর্থাৎ রাজ্য এবং দুর্নীতি কার্যত। শুভেন্দু অধিকারী বললেন মানে আখেরে কিন্তু লাভটা বিজেপি অর্থাৎ কেন্দ্রের হচ্ছে, তার কারণ দুর্নীতি, তার তদন্ত এবং তদারকি পুরোটা কেন্দ্র করবে। দেখো, কে লাভ করছে কে লাভ করছে না তৃণমূল কংগ্রেসের এটা কোনো বক্তব্য না, ক্ষতিটা মানুষের। বক্তব্য হচ্ছে প্রথম কথা, মানুষের টাকা, বকেয়া টাকা আটকে আছে। এই আন্দোলন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন। অভিষেক ভাই, আমি মাঝখানে বললি ওই দিল্লিতে গিয়ে আমরা লড়েছি যে ভাই মানুষের বকেয়া টাকা আটকে রাখা যাবে না,
যেখানে যেখানে 7 বার টিম দুর্নীতি পাঠিয়েছে হয়েছে তো? কেন্দ্রীয় সরকারের দুর্নীতি প্রতিনিধি হয়েছে, দল, অভিষেক তারা ব্যানার্জি গিয়ে স্বীকার আজ অবধি করেছেন। একটা কিছু প্রমাণ করতে পারেনি। আপনি সেটা অস্বীকার দ্বিতীয় করছেন। কথা আমরা বলেছিলাম অভিষেক শ্বেতপত্র ব্যানার্জি প্রকাশ স্বীকার করতে, করেছেন, তাও প্রকাশ করতে রাজ্য পারেনি। সরকার স্বীকার করেছে, যেখানে দুর্নীতি যেখানে হয়েছে। যে কোনো জেলায় যদি পঞ্চায়েতের কোথাও প্রধানরা গাফিলতি হয়ে বাড়ি থাকে, পেয়েছে, তাদের সেটা সালাম বাদ নামে দিয়ে বাড়ি, প্রসেস শালিক চালু করো। নামে বাড়ি, চালু শাশুড়ি করেনি। নামে বাড়ি। তাহলে আজকে কেন্দ্রীয় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সে ডেফিনেটলি আমাদের জয়, মানুষের জয়, কিসের জয়? যারা আপনাদের বঞ্চিত চুরি মানুষ করতে। তাদের জয়। এটা আপনাদের আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে রাহুল চক্রবর্তী অত্যন্ত সচেতন ভাবে এই নির্দেশের একটা অংশ বলছেন এবং আরেকটা অংশ বলছেন না কিনা জানি না। আমি মধুজা পাশাপাশি মহামান্য বিচারপতি এটাও বলেছেন দুর্নীতি রোধে কেন্দ্র প্রয়োজনীয় সমস্ত রকমের বিধিনিষেধ শর্ত আরোপ করতে পারবে। মধুজা, আমার please, প্রথম মধুজা কথাটা সেনরা। হচ্ছে যে এইখানে দেখে আমি ভাবছিলাম তৃণমূল আর বিজেপির ঝগড়া দেখে রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী দেব। এবং কেন মনে হচ্ছিল আমার এটা বারবার করে, তার কারণ হচ্ছে যে এই যে গোটা প্রকল্পটাকে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করে বন্ধ করে রেখেছিল এবং বিজেপির হাতে এই ক্ষমতা ছিল, এই আইনে আছে এটা, যে আইনে যে মানে আইনের যে ধারায় লেখা আছে যে দুর্নীতি হলে টাকা বন্ধ করতে হবে, তার পরেরটাতেই লেখা আছে দুর্নীতি হলে কি ব্যবস্থা নেওয়া যাবে। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন রাজস্বীর কাছে, কেন এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া গেছে? কোনো পঞ্চায়েতের সদস্য, কোনো জায়গায় বিডিও, কোনো জায়গায় মানে এসডিও, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আর যে দুর্নীতি যে হয়েছে 100 দিনের কাজে, সে কথা আমরা সবাই জানি। আমার দ্বিতীয় কথা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। প্রাণ যাচ্ছে কার? সাধারণ গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের। হাইকোর্ট রায় দিয়েছেন, বলেছেন কেন্দ্র যে কোনো ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে, সব ঠিক আছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি আদৌ আইনিভাবে সেটা কি? মানে বন্ধ হয়ে যাবে, এটাই এখন জানার বিষয়, দেখার বিষয়। আমারও প্রশ্ন, এটা সত্যি আমারও প্রশ্ন। পিন্নারাই বিজয়ানের ছেলে মেয়ে, পিন্নারাই বিজয়ন নিজে সিপিএম এর কেরালার একাধিক লোক দুর্নীতির অভিযোগে উপযুক্ত, কেন এখনো অবধি তাদেরকে অ্যারেস্ট করা হয়নি? কেন অ্যাকশন নেওয়া হয়নি? এখানেও তার মানে এখানে কথা বলছে না, এখানে সেটিং এর কথা শুনে একবারের জন্য বলিনি চোর, পিন্নারাই বিজয়ন চোর, সোনা চোর, সোনা চোর সিপিএম, সোনা চোর সিপিএম এর বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হয়নি? কেন ইডি সিবিআই অ্যারেস্ট করেনি? বলুন এখানে, আমি প্লিজ সবাই একসঙ্গে কথা বলে কারুর কথা শোনা যাবে না। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, প্লিজ আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি রাজনৈতিক সেটিং আছে না কি আছে, আমি সে বিতর্কে যেতেই চাইছি না। মূল প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতা এবং তদন্ত নিরপেক্ষভাবে হবে, এইটা প্রত্যাশিত। এইখানে প্রশ্নটা হচ্ছে যে একেবারে তদন্তটা হবে দুর্নীতি মুক্ত একটা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে, এইরকম প্রশ্নটা কেন আসবে যে কোর্টকে আজকে বলতে হবে প্রয়োজনে ডিবিটি করুন, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করুন? দুর্নীতি তদন্ত এবং তার সুফল সরাসরি মানুষটা পাবে না কেন যারা কাজটা করছেন? এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের বহু মানুষ এই এনআরইজির কাজের উপর ডিপেন্ডেন্ট এবং তাদের কাজের টাকা অনেক দিন ধরে আটকে আছে, ঠিক কথা। 27 এনআরইজি অ্যাক্টের 27 নম্বর ধারাতে দুর্নীতি হলে টাকা বন্ধ করে দেওয়ার প্রভিশন আছে, কিন্তু 15 লক্ষ লোক 15 লক্ষ ফেক জব কার্ড পাওয়া গেছিলো। 16টা টিম এসেছিল, 15 লক্ষ ফেক কার্ড পাওয়া গেছিলো, জব কার্ড পাওয়া গেছিলো 23 সালে। এবং তারপরে এটা নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকেও একটা ব্যবস্থা নিয়ে যেগুলোকে স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে এদেরকে নিয়ে চলবে বা ওই টাকাগুলো ফেরত দেবে যে টাকা, সেটারও কোনো ব্যবস্থা হয়নি। এবার আমি আসি সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হলো, তার কিন্তু দুটো দিক আছে। তারা এটা বললেন যে এটা অনন্তকাল ফেলে রাখতে পারেন, এটা ঠিক কথা, কিন্তু মেনে নিলেন যে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এবং দুর্নীতির ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে ভারতের অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে গেল। পত্রটা কে প্রকাশ করবে? দুর্নীতি হয়েছে, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, রাজ্য করবে দুর্নীতি তদন্ত। দুর্নীতির জন্য আলাদা করে ব্যবস্থা নিতে পারে এই কথা বলা মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা হবে। আমার ভাবতে লজ্জা লাগছে যে অন্য দেশের অন্য জায়গায় যেভাবে
এনআরজি ইমপ্লিমেন্টেড হবে তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে এবার পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের লজ্জা, এবং সেই লজ্জাটা আমাদের সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য উল্লেখ করতে, প্লিজ প্লিজ একসঙ্গে বলবে না, মধুজা প্লিজ, আমি মধুজাকে থামালাম, রাজস্বীকেও থামালাম, স্পেসিফিক প্রশ্নটা দর্শকদেরও শুনতে দাও প্লিজ। আমি বলছি একেবারে মূল প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা নিয়ম বা শর্ত আরোপ করতে পারবে রাজ্য, এই দুর্নীতি কেন্দ্র আরোপ করতে পারবে, দুর্নীতি রোধে যাবতীয় কিছু করতে পারবে। আমি বলছি এই রাজ্যের নাগরিক হয়ে এই রাজ্যের বাসিন্দা হয়ে রাহুলদার কি খুব গর্বের বলে মনে হচ্ছে এই বিষয়টা? শুভ্র কথাটা ঘুরে যাচ্ছে অন্যদিকে। না মোটেও ঘুরছে না, আমার বক্তব্য মোটেও ঘুরছে না, যা চিফ জাস্টিস বলেছেন সেটা বলছি। রবীন্দ্র একবারও বললো না যে ঠিক আছে যেখানে দুর্নীতি যদি প্রশ্ন উঠে থাকে প্রসেসটা বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই, আর যারা গরিব প্রান্তিক মানুষ তাদের টাকা আটকে রাখার কোনো প্রশ্ন নেই। নিয়ম বা শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, এইটা রাজ্যের নাগরিক রাজ্যের বাসিন্দা হিসেবে কি রাহুল চক্রবর্তীকে গর্বিত করে কিনা, এটা আমার প্রশ্ন। আমার বক্তব্য তোমাকে কিন্তু বারবার বলছি একটা কথা, আজকে প্রসেস হোক, ইনভেস্টিগেশন হোক, কোর্টে রায় হোক, কি হবে দুর্নীতি করে থাকে তা প্রমাণ হোক। তাই বলে মানুষ যারা গরিব মানুষ খেটেছে এতগুলো কয়েক লক্ষ তোমার সঙ্গে 100% একমত যে 100 জনের মধ্যে 5 জন দুর্নীতি করলে বাকি 95 জনের টাকা কেন বন্ধ হবে, 100% একমত। কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে ওই 5 জন দুর্নীতিটা করলো কিভাবে, কেন দুর্নীতিটা। আমি আবার বলছি এই 100 দিনের কাজ ওই গ্রামের প্রান্তিক মানুষটার কাছে যায়, তার পেটের ভাত জোগাড় হয় 100 দিনের কাজ থেকে, তাকে বঞ্চিত যে দুর্নীতি করে তার বিরুদ্ধে তদন্ত হবে না কেন? কেন গরিব মারা সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই জন্য বিজেপি তো বাংলা বিরোধী সরকার, বাংলা বিরোধী সরকার, বাংলাকে বঞ্চিত করার জন্য এই গরিবগুলো বাংলাকে বাঙালিদের আটকানোর জন্য বিজেপির পরিকল্পনা এটা। আজকে তাই তদন্ত থেকে তাদের বেশি আগ্রহ কি করে গরিব মানুষগুলোকে টাকা আটকে রেখে তার ভোটের ফাঁদে পড়া যায়, এই সমস্যা। পরিষ্কার কথা হচ্ছে গরিব মানুষ কাজ করেছেন, টাকা দিতে হবে, আর 2 হচ্ছে যে কোর্ট রায় দিতেই পারে, আইনও তৈরি হতে পারে, কিন্তু আইন প্রয়োগ করবে কারা? আইন তো আছে, আইন তো ছিল দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য, এই আইনের মধ্যেই তো ক্লজ ছিল। সরকার তো ব্যবস্থা করেনি, কেন্দ্রীয় সরকার, রাজ্যে কোথাও এটা তো রাজ্য সরকারের করার কথা, এখানে আবার সুরিশা কি মাথা যাচ্ছে কেন? এই যে সিপিএম আর তৃণমূলের জোট, এই যে 2 ভাই চলে মাসুদা ভাই, তৃণমূলের 2 ভাই সিপিএম আর কংগ্রেস ভাই, তাই বলে কোথায় কোথায় নেই এই রাজ্যে, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের চাকরি বিক্রি করা হয়েছে দুর্নীতি করে এমনটা অভিযোগ, এমনকি ওবিসিতে পর্যন্ত দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ, এবং যার জন্য গতকাল রাজ্যের যে বিজ্ঞপ্তি তার উপর ইন্টারিম স্টে দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজকে সেই প্রসঙ্গ তুলে বিচারপতিদের নিশানা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কি বলছেন দেখুন। আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন ওবিসিতে, কারা আইনজীবী কারা ছিলেন, আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। একজন বিচারপতি বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন, এমন কথা বলবেন, আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন, তখন তো 2 আর 2 4ই তো হবে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন, সরকার যেভাবে এগোচ্ছিল, সেটা হাইকোর্টের রায়ে বোধহয় ন্যায় বিচার হলো না।
আচ্ছা, আমার একটা প্রশ্ন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে থাকবে, দুটো রায়কে পাশাপাশি রাখুন। আজকে যে রায়টা বা যে নির্দেশটা কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন এই 100 দিনের কাজে, গতকাল এই কলকাতা হাইকোর্টে কিন্তু রায় দিয়েছে ওবিসির ক্ষেত্রে। তার মানে যে রায়টা আমার পক্ষে যাচ্ছে সেক্ষেত্রে আদালতের প্রশংসায় ভরিয়ে দিচ্ছি, আর যে রায়টা বিপক্ষে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা এমনকি বিচারপতিদের পর্যন্ত আক্রমণ করা হচ্ছে। আমি বলছি তার মানে টাইম অ্যান্ড এগেন এইটা দেখা যাচ্ছে, কখনো বিচারপতির বাড়ির সামনে পোস্টার মারা থেকে শুরু করে বিচারপতিদের নাম ধরে আক্রমণ। আমি বলছি এইটা তৃণমূল কংগ্রেসের কি অবস্থানে পরিণত হয়েছে? কারণ টাইম অ্যান্ড এগেন এটা রবীন্দ্রনাথ বাবু আপনি মানবেন দেখা যাচ্ছে। এটা তৃণমূলের সংস্কৃতি। দেখুন, এই যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের কথা এতবার করে বলছেন, এই রায় নিয়ে তারা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব জায়গায় গেছে, তা সত্ত্বেও তারা সেটা ভাঙতে পারেনি। তাহলে শুধু শুধু বিচারপতি, মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার বিরুদ্ধে বলে যাচ্ছেন কেন? বিচারপতি, কোনো একজন বিচারপতি ধরে নিলাম তৃণমূলের বিরুদ্ধেই বলছেন, তার জন্য ডিভিশন বেঞ্চ আছে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, তো তারা সেসব আইনি পথে যাবেন না। শুধু এক জায়গায় কি করবেন, যে বিচারপতিকে জোর করে হুমকি দিয়ে, কুকথা বলে তাকে তার পক্ষে আইন বিচারকে নিয়ে আসতে হবে। এই যে কালচার, এটা তৃণমূল শুরু করেছে পশ্চিমবঙ্গে। আমি রবীন্দ্রকে বলছি একটা কথাই, কথাগুলো বলছে বা তুমি বারবার বললে শুভ্র, অভিযোগ 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 অভিযোগ, এতগুলো বার এতদিন ধরে এত বছর এই যে দীর্ঘ সময় ধরে চলছে, আজ অব্দি কিছু প্রমাণ করে গেছে? কিচ্ছু প্রমাণ করে যায়নি। উল্টে হাইকোর্ট বা সর্বোচ্চ আদালত জামিন দিতে বাধ্য হচ্ছে। তার মানে আজ অব্দি কিছু প্রমাণিত নয়, ট্রায়াল শুরু করা যায়নি। রায় পছন্দ না হলে বা বিরুদ্ধে গেলে যে বিচারপতিদের ব্যক্তিগতভাবে তুমি বললে না ব্যক্তিগত শুধু নয়, আজকে যেসব বিচারপতি মানে এর থেকেও খারাপ কিছু হতে পারে, তখন বিচারপতি ছিল পদপতি হয়ে গেছে। সমস্যা এখানেই, আজকে যারা পুরো প্যানেল বাতিল করে 26,000-এর, আজকে যারা এর নেপথ্যে থাকে তাদের গিয়ে বলা যায় না। দেখুন, আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি বিচার ব্যবস্থা আছে বলে দেশটা এখনো রয়েছে। দেশে প্রতিবাদের স্বর যদি অটুট থেকে থাকে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যদি একেবারে বাধাহীনভাবে কোথাও হয়ে থাকে, তার কারণ বিচার ব্যবস্থা রয়েছে। এই বিচার ব্যবস্থা যখন এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের সপক্ষে রায় দেয়, যখন প্রতিবাদী স্বরকে যখন একেবারে হাই ডেসিবেলে যাতে উচ্চারিত হতে পারে সেইটা সুনিশ্চিত করে, এবং সেটা যদি শাসকের বিরুদ্ধে যায় তখন একেবারে টানা নিশানা করা হয়। খেয়াল করবেন যে তৃণমূল কংগ্রেসের তরফে বারবার কিন্তু এই নিশানাগুলো বিচার ব্যবস্থার একটা অংশকে বারে বারে করা হচ্ছে। আমি এইখানে দেখাতে চাইবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আজকে যেভাবে কুণাল ঘোষ বিচারপতিদের নিশানা করেছেন, বিচার ব্যবস্থাকে নিশানা করেছেন এই ওবিসি নির্দেশের প্রেক্ষিতে, কি বলছেন বিকাশ ভট্টাচার্য? যখনই রাজ্য সরকারের অপকর্মগুলো আদালতে আটকে যাচ্ছে, তখনই তারা বিচারপতিদের আক্রমণ করছেন। এই ধরনের নগ্ন সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী আক্রমণ ইতিপূর্বে অন্য কোনো শাসক কখনো করেনি, যেটা তৃণমূলীরা করছেন কুণাল বাবুকে সামনে রেখে। তো ওদের তো সুপ্রিম কোর্টে ওরা গিয়েছিলেন, তো সুপ্রিম কোর্ট থেকে পালিয়ে এলেন কেন? সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে মামলা করে জিততে পারতেন, সেটা না করে পালিয়ে এলেন। এখানে আবার মামলা হলে হেরে গেলেন, আবার সুপ্রিম কোর্ট যাবেন যদি ক্ষমতা থাকে জনগণের পয়সায় তাদের দিল্লি বাড়ানোর। কিন্তু বিচারপতিদের উপর এইভাবে আক্রমণটা সভ্যতা বিরোধী, সংবিধান বিরোধী। আমার তো মনে হয় সাংবিধানিক সংস্থাগুলোর তাদের স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের একটি সংবিধান বিরোধী চিন্তা ভাবনার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, রায় পছন্দ না হতেই পারে, তার জন্য আইনের মধ্যেই তার প্রতিবিধান রয়েছে। সেই পথে না গিয়ে রায়ের সমালোচনা যে কেউ করতে পারে, এটা এই স্বাধীনতায় মহান বিচার ব্যবস্থা আমাদের দেয়। কিন্তু সেইখানে বিচারপতিদের ব্যক্তিগতভাবে কেন আক্রমণ করা হবে? আর এইবার আপনাদের সামনে রাখবো আজকে একযোগে কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, जो टेरर जो है, टेररिज्म जो करते हैं उसका खिलाफ में तो सीबीआई ईडी नहीं करता। अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए, डराने के लिए पॉलिटिकल पार्टिर लोकेদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান। তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি, ইটস এ ম্যাটার অফ শেম অন দেম। এবং ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন, কোথাও বলছেন ওয়ান নেশন ওয়ান ভোট, মানুষের অধিকার কেড়ে নেওয়ার, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল, গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি, তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে।
আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে, তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়? বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না, सब सिस्टम भेंगे दिए। हर सिस्टम को आपने तोड़ दिया, अब लोगों को इज्जत लेके खेलते हैं। और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा, हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। दिस इज कॉल्ड जुमला पार्टी, ডাবল ইঞ্জিন পার্টি। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি সচেতনভাবে এইটা কেন বারে বারে মুখ্যমন্ত্রী করছেন? এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তিনি বলেছিলেন, কখনো তিনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি লোকটাকে, তিনি লোকটাকে শব্দটা ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝাতে গিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন, অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সচেতন বিভাজনটা কি কারণ? এটার কারণ হচ্ছে একটাই, যে শাসক দলের মধ্যে একটা বিভাজন সুচারুরূপে করবার চেষ্টা। দেখুন, এইটাতে সংসদীয় দলের নিজস্ব রুল আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে আমরা জানি প্রধানমন্ত্রী দেশের নেতা, সংসদের নেতা, নেশনের নেতা, বিরোধী দলের মানে সরকারি পক্ষে শাসক দলের নেতা। তাতে 26-এ কিছু লাভ হবে? কিন্তু তাতে তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে তিনি বাইরে যেতে পারবেন না। গোটা দেল তো, গোটা মন্ত্রিসভা তো কালেকটিভলি রেসপন্সিবল। সেই কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে যদি অমিত শাহ চালান যখন উনি থাকতেন না, অসুবিধা কোথায়? ওনার অসুবিধা কি হচ্ছে? সমস্যা অসুবিধা কিছু নেই, কিন্তু মুশকিল হচ্ছে প্রধানমন্ত্রী বাইরে বাইরে ঘুরে বেড়ান, অথচ মণিপুর, রাজৌরি, পুঞ্চ ওনার যাওয়ার সময় নেই। আজকে দাঁড়িয়ে সংসদে কথা বলার সময় নেই, অমিত শাহকে বলতে হয়। আজকে যেখানে যেখানে যা সিদ্ধান্ত অমিত শাহ নিচ্ছেন, রাজস্বী লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আছে, এটা আমি জানতে চাই। আর স্বাস্থ্যসাথী কার্ডে 35 বার বছরে বিদেশ গেছেন, 35 বার। তোমার সময় বলিনি, তুমি বলো। সোডিয়াম পটাশিয়াম টেস্টগুলো হয় কিনা সেটা আমার জানা নেই। উনি মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওনার এই মুহূর্তে ব্যক্তিগত উনি অসুস্থ না, উনি একদম তুমি দায়িত্ব মুখ্যমন্ত্রী কথা বলতে পারো না, তুমি বলতে পারো না কথা বলতে। প্রধানমন্ত্রী কোনো দায়িত্ব পালন করে না, ঘুরে ঘুরে পালিয়ে বেড়ান আর বড় বড় কথা বলছে। শুধু নিজের রাজ্যে প্রতিদিন নিজে গণতন্ত্র হত্যা করছে। একটা নির্বাচন সঠিকভাবে হয় না, ছাত্র সংসদ নির্বাচন দিনের পর দিন হচ্ছে না। এই সমস্ত কোনো কথা মমতা ব্যানার্জি বলল না। আমাদের কথা খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো এখন বিজেপির দোষরেই তো। আচ্ছা, একেবারে সময়, আমার আলোচনার জন্য সময় শেষ। আমি দুটো কথা এখানে শুধু যোগ করব, যে একদিকে প্লিজ, একদিকে যেমন নির্বাচনের কথা বলছেন শুভেন্দু অধিকারী, বলছে রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন করা উচিত। ঘটনাচক্রে আগামীকাল কিন্তু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেটাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে। ফলে কতটা সুষ্ঠুভাবে হবে আমি সরাসরি আগামীকাল সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। আমি আলোচনা এখানে শেষ করব।